আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মরীচিকা। গল্পটি লেখকের কল্পনা প্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সুরেন ও সাতকড়ি, সন্তু, ধর গল্প পাঠ্যে ও কৈলাস ভট্টাচার্যের চরিত্রে সৌভিক সাহা। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মরীচিকা। কাল রাত্রে গ্রামের লোকের ঘুম হয়নি ভালো। আজ চাটুজ্জেগিন্নির নাতনিকে দেখতে আসবার দিন। গ্রাম শুদ্ধ মেয়ে পুরুষ সেখানে আছে নিমন্ত্রিত। শুধু নেমন্তন্নর আনন্দ হয়েছে এদের ঘুম না হওয়ার একমাত্র কারণ তা নয়। ছোট্ট গ্রাম, সব শুদ্ধ, ঘর 50 লোকের বাস। কেউ বিদেশে যায় না, চাকরি করে না, দরকারও পড়ে না। সামান্য জমি জমা নেড়ে ছেড়ে প্রত্যেকে একরকম করে চালিয়ে নেয়। কুলবেড়ে গ্রামের বাইরে যে বড় জগৎটা আছে সে সম্বন্ধে কেউ কিছু জানেও না, জানবার জন্য মাথাও ঘামায় না। তাই কাল যখন জানা গেল চাটুজ্জে বাড়িতে মেয়ে দেখতে যে আসছে সে কলকাতার ছেলে আর কলেজে পড়াশোনা করেছে, তখন এই অদেখা জীবটিকে দেখবার জন্যে আর তার সঙ্গে কথাবার্তা বলবার আনন্দটা খাওয়ার আনন্দকেও ছাপিয়ে গেল। তাছাড়া যে বর সেই স্বয়ং আসছে নিজের চোখে পাত্রী দেখতে। আজকালকার ছেলেদের তাই ধরন। রেল স্টেশনে শেষ রাত্রে গরুর গাড়ি গিয়েছে। বেলা 10টার মধ্যে এখানে পৌঁছবে। রায়বাড়ির চণ্ডী মণ্ডপে একদিকে ভুসির বস্তা বিচালে স্তূপ সরিয়ে নতুন মাদুর পেতে বসবার জায়গা করা হয়েছে। কারণ চাটুজ্জে বাড়িতে বাইরে বসবার ঘর নেই। পাত্রকে অভ্যর্থনা করবার জন্যে গ্রামের শখের যাত্রা দলের ছেলেরা কদিন ধরে গান বাজনার তালিম দিয়েছে। একটি ছোকরা মামার বাড়ি বেড়াতে গিয়ে কলের গানে রিজিয়া আর বক্তিয়ারের অভিনয় শুনে মুখস্থ করেছে। গ্রামের আবাল বৃদ্ধ বনিতাকে বহুবার শুনিয়েছে। আজ সেও তার কৃতিত্ব দেখানোর জন্য অধীর হয়ে রয়েছে। সকাল থেকে চণ্ডী মণ্ডপে লোকজনের জটলা। তারা ঘন ঘন তামাক খাচ্ছে, নানা বিষয়ে গল্প গুজব করছে। বিশ্বাস মশাইয়ের এক দূর সম্পর্কের ভাই কলকাতার কোন গদিতে বিল সরকারে চাকরি করত। কলকাতার গল্প বিশ্বাস মশাই তার মুখে অনেকবার শুনেছেন। সম্প্রতি তিনি সেটাই মুগ্ধ আর কৌতূহলী শ্রোতাদের সামনে বলতে শুরু করেছিলেন। পাঠশালার গুরু নিতাই সামন্ত আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে গরুর গাড়ি ফিরেছে। বাঁশঝাড়ের আগালে পরে জুলির পথটা বুঝে গেছে কিনা, তাই ঘুরে আসছে বোধহয়। সকলেই গরুর গাড়িটা দেখল, কিন্তু কেউ বিশ্বাস করল না যে পাত্র আসছে। গরুর গাড়ি ঘুরে পিছনের পথ দিয়ে আসছিল। কেউই দেখতে পেল না ছইয়ের মধ্যে লোক বসে আছে কি নেই। মিনিট 5-6 পরে কলেজের ছেলেটি এসে মাদুরে বসেছে। তাকে ঘিরে রথযাত্রার ভিড়। ছেলেটির বয়স 23 কি 24 কি 1-2 বছর বেশি। রং ফর্সা, গায়ে মটকার পাঞ্জাবি আর চাদর, চোখে চশমা। সে বৃদ্ধ বিশ্বাস মশাইয়ের কাছে প্রথম ট্রেন ফেল হওয়ার গল্প বলছিল। সবাই হাঁ করে তাই শুনছে।
প্রভাত সময়ে শচী রাঙিনার মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রথমে প্রভাত যদুভরের কীর্তন শুরু হলো। রাঙিনার মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি গো শচী মাতা, জাগনি গো শচী মাতা, জাগনি গো শচী মাতা, গৌরাইল প্রেমদাতা, ঘরে ঘরে হরির নাম বিলায় রে। প্রভাত সময়ে শচী রাঙ্গিনার মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। তারপরে দুলাল মুখুজ্জে মা আমার শ্যামা বিষয় গাইলেন। সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের সাথ ডাকি গো মা তোরে, জনমের সাথ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। একজন বেহালা বাজালো। তারপরেই রিজিয়া আর বক্তিয়ার। গ্রামের সাতকড়ি মুখুজ্জে এইবার তার ছেলে তিনটিকে সঙ্গে নিয়ে চণ্ডী মণ্ডপে উঠলেন। সাতকড়ি লেখাপড়া আদৌ জানেন না, গোলার ধানের সারা বছর চলে যায়, সুতরাং চাকরির ধারও ধারেন না। কিন্তু তার ঝোঁক গান বাজনার দিকে। 5টি ছেলের একটিকেও লেখাপড়া শেখাননি, গান বাজনা শিখিয়েছেন। এবং যেসব গ্রাম্য মজলিসে অন্য গ্রাম থেকে 2-5 জন বাইরের লোক আসেন, সেসব জায়গায় ছেলে কটিকে নিয়ে একখানা কম দামি বেহালা হাতে সাতকড়ি গিয়ে হাজির হন। ইনি বসে পড়েই সেজ ছেলে বসন্তকে বললেন, বাবা, এই রজনের থলিটা আনতে ভুল হয়ে গিয়েছে, এবার দৌড়ে যাও তো বাড়ি। বসন্ত অপ্রসন্ন মুখে বৈঠা দিয়ে নেমে গেল। চালের মুড়োয় তোলা আছে, অন্য সময় হলে সে যাও যাও নিয়ে এসো। বাবাকে 2-1 কথা শোনাত, কিন্তু শহরের শিক্ষিত ভদ্রলোকের সামনে সে তার সাহসে কুলোল না। সাতকড়ি বসন্তের ডাক নাম ধরে বললেন, গেনু আজকাল যা কীর্তন গায়, চমৎকার। রাসু অধিকারীর গাওনা তো শুনেছি ঘেটুগাছির বাড়িতে, তার চেয়ে কম নয়। আমার ছেলে বলে বলছি না পদ্মখুড়ো, তা নয়, ওই রজনটা ফেলে এসে মুশকিল হলো কি না, শোনাচ্ছি একখানা, আসুক। পদ্মলোচন চক্রবর্তী গ্রামের পুরোহিত। তিনি গান বাজনা বিশেষ বোঝেন না, তবুও সাতকড়িকে খুশি করবার জন্য বললেন, আহা, হীরের টুকরো ছেলে তোমার বসন্ত। ওর গলা শুনিনি? কোজাগরি পুজোর দিনে মহিমদার বাড়িতে গাইলে, যেমনি গলা তেমনি তালবোধ। সাতকড়ি ছেলে তিনটিকে চারপাশে বসিয়ে নিজে মাঝখানে বসলাম। এর মধ্যে রজন এসে গিয়েছিল, গান শুরু হয়ে গেল। আর একটু ঠায়ে ধর বাবা বলে সাতকড়ি গর্বিত হাসি মুখে আর প্রশংসা দৃষ্টিতে ছেলের মুখের দিকে একবার তাকিয়ে আবার চারধারে তাকাতে লাগলেন। একে একে অনেকগুলি গান হলো। সাতকড়ি বড় ছেলেকে একবার ফরমাইশ করে বললেন, মানো গা তো ওই ওগো শ্যাম গুণমণি গানখানা। বড় ছেলে শেষ হলে সেজ ছেলেকে ফরমাইশ করছিলেন, ধর দিকি বাবা, মম মানুষ ও সুগো পাখি, অনেক দিন শুনিনি তোর মুখে। কৈলেশ খুড়ো, একটু ঠেকা দিয়ে যাও না, ভালো গানখানা। সাতকড়ি ছেলেদের আসরে নিয়ে আসবার পরে আসরে আর কেউ আমল পেল না।
সাতকড়ি নিজের ছেলেদের বাহবা দিয়ে হেসে চোখ বুঝে ঘাড় বেঁকিয়ে ফরমাইশ করে এমন জমিয়ে তুললেন যে আর কারো আমল পাওয়ার কোনো জয়ই ছিল না। খানিক পরে আগন্তুক শহরের ছেলেটি কি কথায় কথায় কলেজে গল্প তুলল। সে নতুন কলেজে ভর্তি হয়েছে, বয়স অল্প, দেখতে সুশ্রী। এই ধরনের অজপাড়া গায়ে লোকজনের মাঝখানে কথা বলেও সুখ আছে। তার ইংরেজি বুক নিমেষানো কথাবার্তায় সাতকড়ি ভয় খেয়ে গেলাম। ছেলেটি বলছিল, এসব পাড়া গায়ে সেসব কেই বা বোঝে? এডুকেশন না থাকলে কি একটা জাত কখনো উঠতে পারে? কলেজে আজকাল মেয়েরা পড়ছে, MA BA পর্যন্ত পাশ করছে। সেসব দিন কি আর আছে? দেখে আসুন একবার কলকাতায় গিয়ে। মেয়েদের এত লেখাপড়ার কথা এই গ্রামে কেউ কখনো শোনেনি। কৈলাস ভট্টাচার্য বিস্ময় সুরে বললেন, মেয়েরা MA BA পাশ দিচ্ছে? বলো কি বাবাজি, কই এ কথা তো শুনিনি। হে পাড়া গায়ে বসে শুনবেন কোথা থেকে? আরে ছেলেরা যেখানে কখনো স্কুলের মুখ দেখেনি, সেখানে মেয়েদের লেখাপড়ার কথা তো ভাবতেই পারবেন না। ওদিকে সাতকড়ি মুখুজ্জে একটু অপ্রতিভ হলেন। শুধু অপ্রতিভ নয়, নিজেকে অপমানিত বিবেচনা করলেন। পাঁচটি ছেলের কোনোটিকেই তিনি লেখাপড়া শেখানোর চেষ্টা করেননি। গান বাজনা শিখলে ভদ্র সমাজে মজলিসে সব জায়গায় সম্মান গৌরব পাওয়া যাবে, তিনি এ কথাই জেনে এসছেন। ছেলেগুলিকে সেভাবেই মানুষ করেছেন। কুলবেরের বাইরের বড় জগৎটাতে যে অন্য ধরনের হিসাব নিকাশ প্রচলিত, তার খোঁজও তিনি জানতেন না। তিনি নিঃশব্দে তার বেহালাখানা খেরোর খোপের মধ্যে পড়লেন। রজনের থলিটা সবার আলো খেয়ে বড় ছেলের হাতে তুলে দিলেন। একটু পরে জলযোগে ডাক পড়ল। এও কেবলমাত্র ভাবি পাত্রের জন্য নয়, গ্রামের সমস্ত নিমন্ত্রিত লোকের জন্য। ছেলেটি এই প্রথম পাত্রের বাড়ি দেখল। দেখে একটু নিরাশ হল। 4-5খানি খড়ের বড় বড় ঘর, সামনের উঠোনে বড় বড় গোটাকত গোলা, দক্ষিণে একটা পুকুর, একটা বাতাবি লেবু গাছ আর গোটাকত নারকেল গাছ। পাত্রের দিদিমা বাড়ির কর্ত্রী, তিনি গ্রাম শুদ্ধ সবাইকে আদর করে বসালেন, জলযোগের ব্যবস্থা করলেন। ক্রমে বেলা চড়ে গেল। দুপুরের খাওয়া দাওয়া মিটতে দুপুর 2টো বাজল। ছেলেটি একটু অবাক হলো এদের খাওয়া দাওয়ার পরিমাণ দেখে। একটি 15 বছরের ছেলেও যা খেলো, তা তার নিজের 3 বেলার খোরাক। বেলা যখন 5টা, তখন কৈলাস ভট্টাচার্য এসে বললেন, বাবাজি ওটো একবার, চলো মেয়েটিকে দেখো। তোমার বাবাজি বলি, তোমার সঙ্গে তো একরকম সম্পর্কই বাঁধলো। হ্যাঁ, কে বলো? মেয়ে দেখে তোমার অপছন্দ হবে না, তবে এ তো শহর বাজার নয়, একটু আধটু যা ত্রুটি তা তোমাকে শুধরে নিতে হবে বই কি। এসো এসো বাবাজি এসো। আবার চাটুজ্জে বাড়ির চণ্ডী মণ্ডপে অনেক লোক জড়ো হয়েছে। গতিক দেখে মনে হয় আজকের মতো একটা উৎসবের ব্যাপার এদের গ্রামে অনেক কাল ঘটেনি। অন্তত আগন্তুক ছেলেটির তাই মনে হলো। না হলে মেয়ে দেখানোর মতো সামান্য ব্যাপারে গ্রাম শুদ্ধ লোকের এত আনন্দ কেন? মেয়ে দেখে ছেলেটি সন্তুষ্ট হল। বেশ স্বাস্থ্যবতী, রং খুব ফর্সা না হলেও মানানসই। মুখ
মুখশ্রী সুন্দর, বড় বড় চোখ। কেবল এদের চুল বাঁধবার ধরন তার পছন্দ হলো না। মনে মনে ভাবল, পাতা কাটা খোপা শহর থেকে কোন কালে উঠে গিয়েছে, আর এরা কিনা সেটা এখনো ফ্যাশন বিবেচনা করে। তাছাড়া অত গয়না কেন গায়? গয়নার ভারে মেয়েটি যেন বিব্রত হয়ে পড়েছে। দিদিমা সজল চোখে বললেন, ওকে তুমি নাও দাদা ভাই, ও আমার যেমন মেয়ে তেমন মেয়ে এদিকে নেই, এ আমি বড় গলা করে বলতে পারি। ওরা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, মেয়ে তখন 3 মাসে। সেই থেকে আমার কাছে মানুষ, আমারও তো ও ছাড়া কেউ নেই। ওর বাবা কোনো খোঁজ নেয় না, সে আবার বিয়ে করেছে, ছেলেপুলেও হয়েছে, সে এদিক মারায় না। তোমার হাতে মেয়েটাকে তুলে দিয়ে আমি নিশ্চিন্তি হই, তারপর যা রইল সবই তোমাদের। কর্তারা যা করে রেখে গিয়েছেন তাতে চাকরি করে খেতে হবে না। আমাদের বাড়িতে কেউ কখনো চাকরি করেনি দাদা ভাই, বুঝলে? কৈলাস ভট্টাচ বললেন, এ গায়ে কখনো কেউ চাকরি করেছে মোটা করুন। আপনাদের কর্তাদের কথা তো বাদই দিন, তারা তো ছিলেন গায়ের মালিক, মাতার মনি। আমাদের কর্তারা কি আমরা কখনো গ্রামের বাইরে অন্যের চেষ্টায় পা বাড়িয়েছি? রাম, ওই যে দেখছো বাবাজি, উত্তরে মাঠ, এসব লাখরাজ, একেবারে সেই রতনপুরের নীলকুঠি পর্যন্ত। তবে এদের বাড়িতে পুরুষ মানুষ নেই, একা বউ ঠাকুরুন আছেন মেয়ে মানুষ, তাই চাষবাস হয় না বাবাজি। নইলে 60-70 বিঘে ঘাসে আমন ধানের জমি রয়েছে, 2টো বড় পুকুর রয়েছে। চাষ করলে ভাবনা কি যে, হ্যাঁ? বুঝে দেখছো বটে ঘরের ঘর, এ গায়ে সকলেই এদের প্রজা, বুঝলে বাবাজি? ছেলেটির নাম সুরেন। খাওয়া দাওয়ার পরে বাড়ির 4 ধার সে ঘুরে দেখল। কলকাতায় থাকবার আজকাল বড় কষ্ট। পড়াশোনা শেষ হওয়ার পর চাকরির বাজারও সুবিধার নয়। যদি এখানে বিয়ে করে সম্পত্তি পেয়ে বাস করা যায়, তবে এই পল্লী গ্রামের শান্তি আর নির্জনতার মধ্যে শহরের উগ্র জীবন সংগ্রাম থেকে বেশ দূরে নিশ্চিন্তভাবে চমৎকার জীবন কাটবে এখন। সুরেন জিজ্ঞাসা করল, আচ্ছা, এই জমিটা কেন পড়ে আছে ভট্টাচার্য মশাই? ওই যে তোমাদের বললাম বাবাজি, এদের বাড়িতে চাষ করবার মানুষ কই। বুড়ি একা তো সব দিক দেখতে পারে না বাবা। বিধাতা যদি তোমার সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেন, তবে তুমি এসে সব নিজের হাতে নাও না বাবা। হ্যাঁ, তোমায় কি তাহলে কারো চাকরি করতে হবে? হ্যাঁ, বলি পায়ের ওপর পা দিয়ে চাটুজ্জে বাড়ির 7 পুরুষ এই ভিটেতে দুধ ঘি খেয়ে কাটিয়ে গিয়েছে, তোমারও তাই হবে বাবাজি, চিন্তা নেই কোনো। সুরেন নিজের মেসের কথা ভাবছিল। জানলাহীন ছোট্ট ঘরটার কথা ভাবল। হাওয়া কোনো কালে খেলে না, গরমে অর্ধেক রাত্রে ঘুম হয় না। এতটুকু 1 টুকরো মাছ, বিস্বাদ ডাল, তার চেয়েও বিস্বাদ তরকারি। একদল লোক খেয়ে উঠে গেলে তাদের উচ্ছিষ্ট ভালো করে না ধুয়ে তার উপরই আরেকদল লোক খেতে বসে যায়। দেওয়ালের গায়ে আরশোলা চলাচল করে। সব ভেবে দেখলাম, এখানে এই মুক্ত মাঠের ধারে স্বাধীন জীবন, নিজের লোকজন, নিজের হুকুম মতো সকলকে খাটানো। সে দরিদ্র মধ্যবিত্ত ঘরের ছেলে, এসব তো তার কাছে স্বর্গের মতোই নাগালের বাইরের জিনিস। ভাবল, মন্দ কি,
কি হবে আইন পাশ করে। এই তো বেশ। মহা উৎসাহে সে ভট্টাচার্য মশাইকে বিষয় আশয় নিয়ে নানান প্রশ্ন করতে লাগলো। কলমের বাগানগুলো কোন দিকে? ওই যা বাবা, ওই যা, ওই দিকে। প্রত্যেকটাতে কতগুলো করে গাছ হবে? তা হবে বাবা, অত তো গুণই বলতে পারি না, অনেকগুলি করেই আছে। আচ্ছা, ওই পুকুরগুলো কি মাছ ছাড়বার উপযুক্ত? মাছের চাষ করা যাবে ওখানে? তা বাবা, তুমি একবার এসে নিজের হাতে সব নাও, যা ভালো বুঝবে করবে। বললাম তো বাবাজি, এইখানে এসে একবার পড়লে টাকার জন্য তোমার চাকরি করতে হবে না বাবাজি। বেলা খুব পড়ে আসছিল। কাছের বিলের ধার থেকে চড়ে গরুর দল কাদা গায়ে বাড়ি ফিরছিল। সন্ধ্যের হাওয়ায় তাল গাছে বাবুই পাখির বাসা দুলছে। শুকনো তাল পাতার খড় খড় শব্দ হচ্ছে। সুরেন একটু একা বেড়াবার জন্য দক্ষিণের মাঠের রাস্তাটা নিল। কৈলাস ভট্টাচার্য এবারও তার সঙ্গে আসেন, এটা সে চায় না। কিন্তু ভট্টাচার্য মশাই খোশ গল্পের শ্রোতাকে অত সহজে ছেড়ে দিতে রাজি নন। তিনিও সঙ্গে চললেন। বলি বাবাজি, ওই শুভরত্নপুরের খড়ের মাঠটা সালিয়ানা 300 টাকা আয় ছিল বাবাজি। বাণিজ্য কিন্তু তো কিছু বোঝেন না, ওকে ঠকিয়ে সেটা 12 ভূতে খাচ্ছে। তুমি এসে দেখে শুনে আদায় করবে, এই আমি শিখিয়ে দিলাম তোমায়। সন্ধ্যের পরে আবার চণ্ডী মণ্ডপে অনেকে জড়ো হলো। সুরেন এবার যেন এখানকার সমস্ত আনন্দ স্রোতে নিজেও ভেসে গেল। সাতকড়ির বেহালা 2-3 বার ফরমাইশ করে শুনল, তার ছেলের কীর্তনের তারিফ করল। সাতকড়ি বলল, গায়ে সব ছেলেরা আমায় ধরেছে, তোমায় বলতে সাহস করে না বাবাজি। এবার ওরা একটা শখের দল খুলেছে, এই তোমায় কিছু চাঁদা দিতে হবে। তিনি আরো কি বলতে যাচ্ছিলেন, এমন সময় একটি লোক হাসি মুখে চণ্ডী মণ্ডপে উঠে হাত তুলে সকলকে নমস্কার করল। সাতকড়ি বললেন, এসো মাস্টার, বসো। স্কুল ছেড়ে দিয়ে এলে? শুনেন বাবাজি, এর সঙ্গে তোমার আলাপ নেই। ইনি পাশের গায়ে স্কুল খুলেছেন, খুব ভালো মাস্টার। নিভাননীকে নিয়ে একবেলা ইংরেজি পড়া। মাস্টার সুরেনের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল। তাকে দেখে সুরেনের মনে বিশেষ ভক্তির উদ্রেক হলো না। এমন তেল মেখেছে যে কানের পাশ গড়িয়ে পড়ছে, মুখ পানের লাল, বোকার মতো হাসি। মনে মনে ভাবল, ইংরেজির অধ্যাপক বটে। নিমাননীর ইংরেজি শিক্ষাটা তাহলে ভালোই হচ্ছে। মাস্টার জুটেছে যখন এমন। মাস্টার বসে বসে বক বক করছিল। নিজের কৃতিত্ব ব্যাখ্যা করবার সুযোগ পেলে কি বা ছাড়ে। কি করে নিভাননীকে সে অক্ষর চেনালো, কি করে এবিসি লিখতে শেখালো, সেই সব বলল। মাস্টারের কথা শুনে সুরেনের মনে হলো ফার্স্ট বুকের ঘোড়ার গল্প তার ইংরেজি ভাষা জ্ঞানের সর্বোচ্চ রূপ। অতএব ছাত্রের পড়াশোনা কেমন হচ্ছে তা সহজেই অনুমান করা যায়। কিন্তু কি করবে সে? এই দূর পাড়া গায়ের অশিক্ষিত মেয়েকেই জীবন সঙ্গিনী করে নেওয়া ছাড়া আর গতি নেই। মেসের দিনা মেটাতে না পারলে আগামী মাসে ছাড়তে হবে। চারিধারে বন্ধু বান্ধব সবার কাছে শুধু দেনা আর দেনা। কলকাতায় আর কতদিন টিকে থাকা চলবে? ভাগ্যে সেই মেয়েটির বাপের এক বন্ধুর কাছ থেকে মেয়েটির সন্ধান পেয়েছিল। তিনি তার মেসেই থাকেন। তার
তার চিঠি নিয়ে সে এখানে এসেছে মেয়ে দেখতে। পাল্টি ঘর, দেখতে সুশ্রী, কলেজে পড়াশোনা করছে। এদেরও আপত্তি হওয়ার কথা নয়, কিন্তু একটা গোলমাল আছে। সে কথা এখনো সে কাউকে বলেনি, কারণ কেউ তাকে জিজ্ঞাসাও করেনি। সে অতি দরিদ্র, নিজেদের ঘর বাড়ি পর্যন্ত নেই। তার বাবা চিরকাল শ্বশুর বাড়িতে বাস করেন, সেকালের ঘর জামাই। এদের কথাবার্তায় সে বুঝছে যে শিক্ষিত আর শহুরে পাত্রের হাতে মেয়ে দিলে মেয়ে শহরে বাজারের বাড়িতে থাকবে, গাড়ি ঘোড়া চড়বে, গয়নাগাটি পড়বে। মেয়ের দিদিমার একটা স্বাদ, এবং সম্ভবত মেয়েরও তাই। কিন্তু তার দ্বারা কোনো সাথে যে পূর্ণ হবার নয়, সে কথা খুলে বলা হয়নি। সে বন্ধুদের কাছ থেকে কাপড়, জামা, চশমা সব ধার করে এনেছে। চেহারাটা সুশ্রী বলে তাদের পক্ষেও মনে করা স্বাভাবিক যে সে অবস্থাপন্ন গৃহস্থ ঘরের ছেলে। সত্যি বলতে এরা খোঁজ করে আসল ব্যাপার বের করতে পারত না, কারণ তার মামারা সত্যি অবস্থাপন্ন। তার বাবা মা এবং তার ভাই বোন যে সে বাড়িতে বাড়ির চাকর বাকরের থেকেও নিচু, তা এরা বাইরে থেকে বুঝতে পারবে কি? বিশেষত সে ধরনের সরল প্রকৃতির লোকেরা। নানা দিক ভেবে সে এখানে এসেছে। মেসের ভদ্রলোকের মুখে সবই শুনেছে। মেয়ে জামাই এই সম্পত্তির উত্তরাধিকারী হয়ে দাঁড়াবে, এখন নয়, বৃদ্ধার মৃত্যুর পরে যদিও। তবুও সারা জীবনের অন্য সমস্যার মীমাংসা বিয়ের সঙ্গেই হয়ে যাবে। কিন্তু সে যদি অবস্থা গোপন করে বিয়ের লোভে এখানে বিয়ে করে, যদি সে কাউকেও কিছু ভেঙে না বলে, হয়তো তারা কোনো খোঁজ খবর করবে না তার ব্যাপারে, হয়তো বিয়ে হয়ে যাবে। কিন্তু সে কাজের পরিণাম ভালো হবে না। তারপর তার স্ত্রী পর্যন্ত তাকে অশ্রদ্ধা করবে। রাত্রে সুন্দর জ্যোৎস্না উঠল। নবীন পল্লী প্রকৃতি একটি রহস্যাবৃত সৌন্দর্যের কুয়াশায় নিজেকে আবৃত করেছে। সারা রাত সে ঘুমোতে পারল না। অতি সহজে এই বাড়ি, এই গ্রামের মাঠ, বন তার নিজের হতে পারে। কি করবে সে? কি করবে সে? পরদিন সকালে উঠে সে যাত্রার জন্য তৈরি হল। কিন্তু সকালে কৈলাস ভট্টাচার্য তাকে নিজের বাড়িতে যেতে বলেছিলাম। সুরেনের আপত্তি তিনি শুনলেন না। বললেন, বাবাজি, ভারী তো খাওয়াবো, দুটি মাছের ঝোল ভাত বই তো নয়। তার জন্য কি তোমার ট্রেন ফেল করাবো আমি? হ্যাঁ, সব সকাল সকাল হয়ে যাবে খান। তোমার গাড়ি ধরিয়ে দেওয়ার ভার আমার ওপর। আর তুমি এখন থেকে আমার আপনার জন হতে চললে। দুটি না খাইয়া কি তোমার ছাড়তে পারি বাবাজি? বলো দেখি। এসো এসো, চলো। খাবার আয়োজন সকাল সকালই হল। দুধ, মাছ, দই সব চাটুজ্জে বাড়ি থেকে পাঠানো হয়েছে। তাদেরই পুকুরে শেষ রাত্রে মাছের জন্য জাল ফেলা হয়েছিল। চাটুজ্জে গিন্নিও উপস্থিত ছিলেন। কাছে বসে যত্ন করে খাওয়ালেন। ছেলেটিকে
সত্যি তার ভালো লেগেছিল। দেখতে সুশ্রী, বুদ্ধিমান, অমায়িক, আর লেখাপড়া জানা তো বটেই। মনে মনে ভাবলেন, নিবাননের অদৃষ্টে এমন বর জুটলি তো, তেমন কপাল কি সে করেছে কি জানি। গরুর গাড়িতে উঠবার সময় তিনি পথে খাওয়ার জন্য গাড়িতে ডাব, পেঁপে আর আম তুলে দিলেন। বাড়ির একজন চাকর সুরেনকে জিনিসপত্র সমেত ট্রেনে তুলে দিতে যাবে ঠিক হলো। চাটুজ্জে গিন্নি সুরেনের হাত দুটি ধরে বললেন, দাদা ভাই, এই কাজ তোমায় বৈশাখ মাসের মধ্যে করতেই হবে। নিবাননীকে তোমায় নিতেই হবে। দেখে শুনে তো সবই গেলে, তোমার বাবাকে গিয়ে পাঠিয়ে দিও। আমায় কথা দিয়ে যাও দাদা ভাই যে এতে তোমার অমত নেই। গিয়েই পত্তর দিও কিন্তু। সুরেন চলে গেলে দিন কতক গ্রামে তার সম্পর্কে নানান আলোচনা চলল। এক সাত কড়ি ছাড়া আর সবাই ছেলেটিকে খুব পছন্দ করেছে। কৈলাস ভট্টাচার্য তো সকলের কাছে শত মুখে প্রশংসা করে বেড়ালেন। একদিন করে সপ্তাহ খানেক কেটে গেল। সুরেনের কোনো চিঠি বা খবর কিছুই এলো না। চাটুজ্জে গিন্নি অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন। ক্রমে দিন 12 কেটে গেল, কোনো খবর নেই। চাটুজ্জে গিন্নি সুরেনের ঠিকানায় কৈলাস ভট্টাচার্যকে দিয়ে লিখিয়ে রেজিস্ট্রি চিঠি দিলাম। আরো দিন কত কেটে গেল, সেই চিঠিরও কোনো জবাব এলো না। চাটুজ্জে গিন্নি কৈলাস ভট্টাচার্যের কাছে গিয়ে একেবারে কেঁদে পড়লেন। কৈলাসের নিজের বড় ছেলে রাম পাশের গ্রামের নবীন কাপালির সঙ্গে দিন কতক আগে কাঁঠালের ব্যবসা করেছিল। বার্তিনে কাঁঠালের চালান নিয়ে কলকাতায় গিয়েছিল, সুতরাং তাকেই সুরেনের বাড়ির ঠিকানা দিয়ে কলকাতায় পাঠানো হলো। 3 দিন পরে রাম ফিরে এলো। কলকাতার মেসের সেই বাবুটি একটি চিঠি দিয়েছেন। সেখানে সে বাবার হাতে দিয়ে চুপ করে রইল। কৈলাস চিঠি খুলে পড়লেন। সুরেন আর বেঁচে নেই। এখান থেকে ফিরে দিন কতক পরে সে নিজের দেশে যায়, মামার বাড়িতে। বাবার সঙ্গে দেখা করে সব কথা খুলে বলতে। সেখানে কলেরা হয়ে সে মারা গিয়েছে। আর কোনো খবর নেই। সময় কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না। পরের শ্রাবণে নিভাননের বিয়ের দিন ঠিক হয়ে গেল। পাড়ার বড় চণ্ডী মণ্ডপে আবার বিস্তৃত পরাশন পাতা হয়েছে। দুপুরের পর থেকে গ্রামের ছোট ছোট ছেলে মেয়ে জড়ো হয়ে আবার সেই আগের মতো ভিড় করছে। গ্রাম শুদ্ধ সবার আজ চাটুজ্জে বাড়িতে নেমন্তন্ন, সবারই। কৈলাস ভট্টাচার্য মহাব্যস্ত। চাটুজ্জেদের পুকুরে সব ছোট মাছ বলে মহিমপুরের নিকারীদের মাছের বায়না দেওয়া হয়েছে। সেই মাছ এখনো এসে পৌঁছেনি। বিকেলে বরের দল এসে পৌঁছাল। বরের বাড়ি এদিকেই, গোটা 2 স্টেশন পরে। এদের আনতে বরের পালকি বাদে খান 5-6 গরুর গাড়ি স্টেশনে গিয়েছিল। বরযাত্রীদের মধ্যে বৃদ্ধের দলই বেশি।
দু একটি বালকও আছে। মেয়েরা চণ্ডী মণ্ডপের সামনে পথের ধারে বরকে অভ্যর্থনা করবার জন্য ভিড় করে দাঁড়িয়েছিল। মেটে হাড়ির ভেতর দৃষ্টি প্রদীপ নিয়ে কৈলাস ভট্টাচার্যের স্ত্রী চুপ করে দাঁড়িয়েছিলেন। চাটুজ্জে আর একটুখানি পিছনে দাঁড়িয়েছিলেন। বরের পালকি পাকুড় তলায় নামানো হলো। বর পালকি থেকে বের হলো। বরকে এই পর্যন্ত গ্রামের কেউ দেখেনি। বরের জ্যাঠামশাই এসে সব ঠিক করে গিয়েছিলেন। বরের বয়স 40-এর কাছাকাছি হবে। দোজ পক্ষে বিয়ে করছে। রং খুব ফর্সা না হলেও কালো নয়, বেশ স্বাস্থ্য। মাথায় সামনের দিকে ছোট একটি টাক। চাটুজ্জে অনেকক্ষণ ধরে এক দৃষ্টে পালকির দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়েছিলেন। ঝিবুররা হুলু দিয়ে কলরব করে উঠতে তার যেন চমক ভাঙল। তিনি তো জানতেন যে সুরেন আসছে না, আসতে পারে না। তবু পালকি থেকে সুরেনের পরিবর্তে একে আসতে দেখে তিনি যে কেন নিরাশ হলেন কে জানে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মরীচিকা। পাঠশালার গুরু ও পদ্মলোচন চক্রবর্তী, মনিরুল দেওয়ান, সুরেন ও সাতকড়ি, সন্তু ধর, চাটুজ্জে অত্রেজা ব্যানার্জি, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল, গল্প পাঠে কৈলাস ভট্টাচার্যের চরিত্রে ও পরিচালনায় সৌভিক সাহা। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।